আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। অন্যায়, অবিচার, শাসন, শোষণ শেষ হবেই বা কবে? সেনাবাহিনীতে চাকরি করছি বলে নিজের প্রতি আত্মধিক্কার জাগে মনে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে। মহাপলায়ন, লেফটেন্যান্ট মতি, সেকেন্ড লেফটেন্যান্ট নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি। জাতীয় রাজনীতির এই ক্রান্তি লগ্নে আমি তখন কোয়েটায় 16 ডিভিশনের 62 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড। আমার আবাস কিংস রোডের আর্টিলারি অফিসার্স মেসে। আমি ছাড়াও তখন কোয়েটাতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। কর্নেল দস্তগীর জিওয়ান, ডিভ হেডকোয়ার্টার্স, মেজর হানিফ 62 ফিল্ড রেজিমেন্ট, ক্যাপ্টেন শহীদ 33 কেভালারি, ক্যাপ্টেন শারফুল 33 কেভালারি, ক্যাপ্টেন মহসিন বেলুচ রেজিমেন্ট, মেজর মালিক BM, মেজর কাদের ইঞ্জিনিয়ার্স, ক্যাপ্টেন মাওলা EM ব্যাটালিয়ন, ক্যাপ্টেন আমসা আমিন ইনফ্যান্ট্রি স্কুল, ক্যাপ্টেন জাকের, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাফায়াত, লেফটেন্যান্ট হারুন 26 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন ইফতেখার, ক্যাপ্টেন মাজহার উদ্দিন মোল্লা, লেফটেন্যান্ট KB 63 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন জামাল AMC, ক্যাপ্টেন কাশেম AMC প্রমুখ। এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক JCO, NCO ও জওয়ান ভাইরা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, EME ব্যাটালিয়ন, সিগন্যাল ব্যাটালিয়ন, ডিভ হেডকোয়ার্টার্স, স্টাফ কলেজ এবং 33 কেভালারি রেজিমেন্ট। কোয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার। আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো। প্রায়ই আমরা সমবেত হতাম কোথাও না কোথাও। চলতো আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, গান বাজনা, গল্পগুজব। জাতীয় সংকট আমাদের মাঝের ব্যবধানকে কমিয়ে আনলো আরও। সবাই দেশ সম্পর্কে সচেতন, সবাই শঙ্কিত, ভাবনায় আকুল কি হচ্ছে, ঘটনা প্রবাহের পরিণাম কি, প্রেসিডেন্ট আইয়ুবের ক্ষমতা লিপ্সা কোথায় নিয়ে যাবে দেশটাকে, পাকিস্তান টিকে থাকবে কি করে, অন্যায়, অবিচার, শাসন, শোষণ শেষ হবেই বা কবে? আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। জাতীয় বৃহত্তর স্বার্থে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে, নাকি ক্ষমতার মোহে দেশকে আরও রসাতলে টেনে নিয়ে যাবেন? গোপনে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায়, আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এ সমস্ত প্রশ্নের জবাব। খবরাখবর আদান প্রদান হয় নিজেদের মধ্যে। প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার প্রেক্ষিতে। খবর পাই দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনি BBC, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলি। জাতীয় রেডিও এবং টিভি মাধ্যমের প্রচারিত খবর একপেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না। মাঝে মাঝে সিগন্যাল সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে GHQ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তু। এ থেকে শাসক চক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু সেটাই বা কতটুকু? পূর্ব পাকিস্তানে গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো। 1500 মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরাখবরই পাচ্ছিলাম তার চুলচেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করছিলাম আমরা। কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বেশ সতর্কতার সাথে। মনের দাহ ও আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই। নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে। এ সিদ্ধান্তই গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে। আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটি মুহূর্ত। মার্চের 30 তারিখে আমরা BBC, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা 25-26 মার্চ রাতের ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে ওঠে মন।
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠি। সেই সেনাবাহিনীতেই চাকরি করছি বলে নিজের প্রতি আত্মধিক্কার জাগে মনে। ভাবি, এ অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই? বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোনো দায়িত্বই নেই? সমগ্র বাঙালি জাতির সাথে একত্রতা পোষণ করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন। অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের। ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হচ্ছে। কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের, সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। চিন্তা ভাবনার মিল ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ। আমি লোকাল অফিসার, এরা প্রায়ই আসতো আমার মেসে। দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম। একসাথে খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায়। লেফটেন্যান্ট সুমিও প্রায়ই আমাদের সাথে যোগ দিত। আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম, কিন্তু তার ফাঁকে আলোচনা চলতো বাংলাদেশ নিয়ে। সবারই একই চিন্তা, আমাদের কিছু একটা করা উচিত। মুখ বুজে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না। জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবস্থান রাখতে হবে। কিন্তু কি করে সম্ভব? ইতিমধ্যে জানতে পারলাম আমাদের 16 ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে। অত্যন্ত সুখবর, ডিভিশন গেলে আমারও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো। খবরটা পেয়ে তাহের, নূর, মতি এবং সুমি সবাই খুশি। কোর্স শেষ হলো, কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না। তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে। একই ব্যাপার, এমনটি তো হবার কথা নয়। আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়লাম। কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম, তাহলে এ ধরনের আদেশের উদ্দেশ্যই বাকি। তাহের, নূর, মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে। তারা সবাই আটকা পড়ে গেল, আর আমি ফিরে এলাম ইউনিটে। কিন্তু ইউনিটে যোগদান করেই বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশও অনেক বদলে গেছে। ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো। একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন। তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বললেন, শরীফ, ব্যাটারি কমান্ডারদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডজুসেন্ট পদে বহাল করতে চাই। দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসাবে আমি তোমাকে মনোনীত করছি। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুব ভালো। ব্যাচেলার, হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে পছন্দ করতেন। আমি তাই সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারদের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন, দেখো, জিএইচকিউ থেকে অর্ডার এসেছে, কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখারও নির্দেশ জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম। আমার অনুরোধ, সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো, নেহাত অপারগ হয়েই আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের কাছে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছু করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে, তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নাই, মহা বিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো সাথে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এড়িয়ে গেল অতি দ্রুতভাবে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের G1 বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো G1 মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে। তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটাতে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল,
কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তারে অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের গুড়ে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও? পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক। পাগল হয়েছ? ১,৫০০ মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার, যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কি সব অদ্ভুত কথা ভাবছ? ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্য শুধু বিপদই ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সকল বাঙালির জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে, টু রিমেইন লোয়াল টু দ্য কনস্টিটিউশন, সো বি ফেইথফুল অ্যান্ড প্রুভ ইয়োর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তোমাদের উপর কড়া নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন যার তার সাথে দেখা না করি। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সাচ্চা দেশপ্রেমিক হিসাবে। তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে। কিন্তু একই আজকে তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তেই মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম। তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। Even if Bangladesh becomes a reality, preserve yourself. Bangladesh can't go without you and me. তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল। এ সংসারে সত্যিই মানুষ চেনা দায়। বিক্ষিপ্ত মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম। এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করেছিলেন সেদিনও তাকে আকুতি মিনতি জানিয়েছিলাম, স্যার, এখনো সময় আছে। আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামে। আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথী করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না। রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে। এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি ডিপো উড়িয়ে দেবার। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।